হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালোই আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আলোচনা করব। এটা আমাদের সবার জানা কিন্তু খুব প্রয়োজন, কারণ আমরা এর ওপরেই বাস করি বা অধিষ্ঠান করি। যারা রেকি বা এনার্জি সায়েন্সের কিছু শিখেছেন তারা আজকের ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবেন, এবং যারা শেখেননি, এখনও পর্যন্ত কোনো এনার্জি সায়েন্সে আসেননি, তবু আমি দারুণভাবে বুঝিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হয়। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমার চ্যানেলে রেকি রিলেটেড ভিডিও দেয়া আছে এবং চক্র রিলেটেড ভিডিও দেয়া আছে। আমরা এই যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর মধ্যে যে চক্রটা আমাদের পড়ছে, শরীরের মধ্যে যে চক্র আছে, আমাদের শরীরে টোটাল 114টা চক্র আছে। তার মধ্যে 7টা মেজর চক্র আছে। কেউ বলেন 7টা, কেউ বলেন 6টা, কারণ ক্রাউন চক্রকে অনেকে আমরা চক্র হিসাবে ধরিই না, ওটা ব্রহ্মাণ্ডীয় কানেক্টেড। আমরা থার্ড আই পর্যন্ত চক্র ধরি, থার্ড আই পর্যন্ত ধরলে 6টা হয়, তা নাহলে 7টা বললেও ভুল হয় না ক্রাউনকে নিয়ে। তো আমাদের শরীরের মধ্যে যে 7টা চক্র আছে, তার মধ্যে মূলাধার চক্র হচ্ছে আমাদের সবচেয়ে আগে পড়ে। মূলাধার চক্র, যেটা আমাদের মেডিকেল সায়েন্সে কিন্তু আমরা কেউ দেখতে পাই না। আমাদের শরীরটাকে যদি আমরা হসপিটালে নিয়ে গিয়ে, নার্সিংহোমে নিয়ে গিয়ে ডক্টর দ্বারা কাটাছেঁড়া করি, ডক্টরকে যদি বলা হয় আমাদের চক্রগুলো দেখাতে, কিন্তু ডক্টর দেখাতে পারবেন না, কারণ এগুলো আমাদের ফিজিক্যাল বডিতে নেই। এগুলো আছে আমাদের সূক্ষ্ম শরীরে, যেই সূক্ষ্ম শরীর হলো আমাদের আত্মা। তো আমাদের আত্মার সঙ্গে এই যে বডি কানেক্টেড, এই যে 3D লেভেলের বডি মানে ফিজিক্যাল বডি কানেক্টেড। আর ফিজিক্যাল বডির প্রয়োজন হচ্ছে এই পৃথিবী, কারণ আমরা স্পিরিচুয়াল বডি নিয়ে কখনোই এই 3D লেভেলে থাকতে পারবো না। স্পিরিচুয়াল বডি শুধুমাত্র 5D লেভেল, 65Dর ওপরে আমরা থাকতে পারবো, কিন্তু 4Dতে বা 3Dতে আমরা কখনোই সূক্ষ্ম শরীরে থাকতে পারবো না। এখানে আমাদের ফিজিক্যাল বডির প্রয়োজন, এবং ফিজিক্যাল বডিতে আমরা থাকতে গেলে পৃথিবী তত্ত্বটাকে আমাদের মানতেই হবে। পৃথিবী তত্ত্বটাকে বাদ দিলে আমরা কখনোই বাঁচতে পারবো না। তো পৃথিবী তত্ত্ব আমাদের পড়ছে যেটা হচ্ছে মূলাধার চক্র। মূলাধার মানে হয়ে গেল মূল আধার, যার উপরে বেস করে আমরা এই পৃথিবীতে আছি। মূলাধার চক্র আমাদের অবস্থিত হচ্ছে মলদ্বার থেকে ঠিক 2 আঙুল ওপরে। মূলাধার চক্রটি আমাদের অধিষ্ঠান করছে। মূলাধার চক্রের রং হলো লাল এবং 4টি পাপড়ি বিশিষ্ট আছে। এই মূলাধার চক্রের কালার লাল, এবং বীজ মন্ত্র হলো লম বীজ মন্ত্র। আমার চ্যানেলের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আজকে আলোচনা করব এই মূলাধার চক্র কিভাবে ব্লকড হয়। কারণ অনেকেই আমরা জানি যে মূলাধার চক্র যদি আমরা জাগৃত করে নিতে পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে যাবতীয় পার্থিব সুখ আমরা পেতে পারি। আমাদের রিলেশনশিপ ঠিক হয়, আমাদের আর্থিক দিকটা ব্যালেন্স হয়, আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আমরা এই পৃথিবীর ওপর রাজ করতে পারি। তো মূলাধার চক্র আমরা অনেক সময় অ্যাক্টিভেট তো করে থাকি, আমরা যে কোনো এনার্জি সায়েন্সে এসে নিজেরা অ্যাক্টিভেট করার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন প্রবলেম আসে, সেটাই হলো আজকের আলোচনা। কারণ অনেক স্টুডেন্টরা রেকি হিলিং নিয়েছেন, রেকি শিখেছেন, নিজেরা হিলিং করছেন, কিন্তু তারপরেও প্রবলেম আসে, যেগুলো আমার কাছে আসে যে কি করে এই জিনিসগুলো হচ্ছে। মূলাধার চক্র তাদের ব্লকড হয়ে গেছে, এবং মূলাধার চক্র যদি ব্লকেজ হয়ে যায়, তাহলে এই পৃথিবী থেকে তাদের কি কি প্রবলেম হতে পারে। প্রথমে বলে দিই যে কিভাবে ব্লকটা হয়। শিশুবেলা থেকে বলতে শুরু করি। মাতৃগর্ভে যখন কোনো বেবি আসে, কোনো মা যদি কনসিভ করে, আনওয়ান্টেড কনসিভ, যেটা মায়ের ইচ্ছাকৃত নয় বা বাবার ইচ্ছাকৃত নয়, মা বাবা দুজনেই চান না যে এই শিশু পৃথিবীতে আসুক, বা মা চান না বা বাবা চান না, তখন কি হয়, সেই ভাইব্রেশন
শিশুটির ওপর পড়তে শুরু করে এবং মাতৃগর্ভে থাকাকালীন তার যে থটস ক্রিয়েট হয়, যে ভাইব্রেশন পায়, সেখান থেকে যখন বেবি ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, তখন থেকে তার মূলাধার চক্র ব্লক থাকে জন্ম থেকেই। এবং মাতৃগর্ভে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে মাতৃগর্ভে যখন শিশু থাকেন তখন যদি কুমারী মা হয়, কেউ কুমারী মা যদি হয়, তো সেখানে সে বুঝতে পারে সমস্তটাই, মায়ের যে থটস, মায়ের যে ভয়, যে কিভাবে সমাজে মুখ দেখাবে, বাচ্চা ভূমিষ্ঠ হলে কি তার পরিচয় হবে, কিভাবে কি করবে, এই সমস্ত ভয় মাকে তাড়িয়ে বেড়ায় এবং সেই ভাইব্রেশন বাচ্চার ওপর গিয়ে পড়ে এবং সেই বাচ্চার জন্ম থেকেই তার মূলাধার চক্র ব্লকেজ থাকে। নাম্বার 3 হলো বেবি যখন মাতৃগর্ভে থাকে তখন কোনো রকম বাবা মার মধ্যে বা পরিবারের মধ্যে মার সঙ্গে যদি কারোর অশান্তি হয়, রোজের রোজ ঝামেলা হয়, এরকম তো হয় অনেক পরিবারে, মাকে অনেক স্ট্রাগল সহ্য করতে হয়, হ্যাঁ, কোনো কিছু নিয়ে তাকে কথা শোনায়, তানা মারে, বা ঠিকভাবে খাওয়া হয় না, মায়ের অনেক কষ্ট হয়, অনেক কাজ করতে হয়, কেউ মায়া ভাবে না, বা বাবা মার মধ্যে অশান্তি দিন রাত লেগে আছে, হয়তো হাজব্যান্ড পরকীয়ায় থাকে, সেই নিয়ে ওয়াইফের সঙ্গে মানে মার সঙ্গে খুব ঝগড়া হয়, বা বাবা হয়তো অ্যালকোহল অ্যাডিক্টেড বা ভীষণভাবে স্মোক করেন বা মায়ের উপর অত্যাচার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভয় ভীতি জিনিসগুলো মার শরীরে যত দেখা দেবে, মার মনে যত দেখা দেবে, বাচ্চা এফেক্টেড হতে থাকবে এবং বাচ্চার মূলাধার চক্র ধীরে ধীরে ব্লকেজ হয়ে যাবে। এবং সেই ব্লকেজ খোলা কিন্তু ভীষণ মুশকিল, কারণ জন্ম থেকেই তার ভেতরে ভয়, তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ভয় চলে যাচ্ছে, তার মনে ভয় জন্মগত বেলা থেকেই থাকছে। এর পরের পয়েন্ট হলো যে বাচ্চা মাতৃগর্ভে অবস্থায় থাকায় বা জন্মের পর, দুটো ক্ষেত্রেই হতে পারে, যদি বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, প্রত্যেক দিন ঝামেলা, ডিভোর্স, তো কি হয়, মার উপর যে চিন্তা থাকে বাচ্চার উপর সেই ভাইব্রেশন আসে। এবং যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা এনার্জি সব কিছু বুঝতে পারে, বাচ্চা সদ্য বাচ্চা এনার্জি সব কিছু বুঝতে পারে, যে ডিভোর্সের পর্যায়ে যদি চলে যায়, ঝগড়া, অশান্তি, নানা রকম অশান্তি, পারিবারিক বিভিন্ন রকম ঝামেলা, তো সেখান থেকে বাচ্চা কিন্তু ওই এনার্জি নিজের শরীরের মধ্যে অ্যাকসেপ্ট করে এবং মূলাধার চক্র ধীরে ধীরে ব্লকেজ হয়। এছাড়াও এর পরের পয়েন্ট হলো বাচ্চা ভূমিষ্ঠ হবার পরেও যদি খাওয়া দাওয়া বা বিষয় সম্পত্তি, ঘর বাড়ি, আর্থিক দিক থেকে যদি বাবা মার ভীষণ কষ্ট হয়, সেই নিয়ে যদি আলোচনা হয় বাচ্চার সামনে, যে আমরা গরিব, আমরা কিভাবে খাবো, আমাদের পয়সা কোথায়, কিভাবে আমরা আনবো, আমরা এর চেয়ে বেশি পারবো না, তো এই এফেক্টগুলো বাচ্চার মধ্যে চিন্তা ফেলে এবং বাচ্চার মধ্যেও সেই চিন্তা হয় যে আমরা কিভাবে খাবো, আমাদের কাছে পয়সা নেই, ওদের কাছে অনেক পয়সা তাই ওরা খেতে পায়, আমাদের কাছে টাকা নেই, আমরা জামা কাপড় কিনতে পারি না, কিন্তু ওদের কাছে আছে, ওরা পারে, আমরা পারি না। এগুলো বাচ্চার সামনে যত বেশি আলোচনা করা হবে তত বেশি বেশি বাচ্চার মূলাধার চক্র ব্লকেজেস আসবে। এরপরের পয়েন্ট হলো যে যদি বাচ্চার সামনে তার মা মারা যায়, বাচ্চা হয়ে গেল তো তার মা মারা যায়, অনেক সময় জন্মের পর মা মারা যায়, তো মার দুধ না পাওয়া, মার কোল না পাওয়া, মায়ের টাচিং না পাওয়া, সেখানেও কিন্তু মূলাধার চক্র ব্লকেজেস হয়ে যায়। বাচ্চা যখন একটু বড় হয়, বাচ্চার সামনে যদি তার বাবার মৃত্যু হয়, বাবাকে চিনতে শিখেছে, বাবার কোলে ওঠে, বাবার সঙ্গে কথা বলে, হঠাৎ বাবার অ্যাক্সিডেন্টালি ডেথ হোক, যে কোনোভাবেই যদি ডেথ হয়, বাচ্চা সেই সদমা নিতে পারে না, তখন সেই অবস্থায় বাচ্চার মূলাধার চক্র কিন্তু ব্লকেজেস হয়ে যায়। এরপরে হচ্ছে পরিবারে যদি রেগুলারে ঝামেলা হয়ে থাকে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চা বুঝতে শিখেছে, বাচ্চা বসতে পারে, হাঁটতে পারে, খেলতে পারে, খেতে পারে, সেই অবস্থায় রোজ ফ্যামিলিতে অশান্তি মা বাবার মধ্যে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, বা এরকম অনেক সময় দেখা যায় যে টাকা পয়সা নিয়ে বহুত প্রবলেম, বাবার বিজনেসে হয়তো ভীষণভাবে লস বা অনেক ধার দেনা হয়ে গেছে, সেই সমস্ত জিনিস যখন আলোচনা হয় বাচ্চার সামনে,
তো বাচ্চা চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং সেখান থেকে বাচ্চার মূলাধার চক্র ব্লকেজেস হতে পারে। এবং এর পরের পয়েন্ট হলো যে যদি অকারণে বা কারণে বেশি শাসন বাচ্চার ওপর করা হয়, অকারণে বা কারণে বেশি শাসন বাচ্চার ওপর করা হয় এবং বাচ্চাকে দূরে ঠেলে দেওয়া হয়। অনেক সময় কি হয়, বাচ্চা হয়ে গেছে, এরকম অনেক ফ্যামিলিতে আছে, মা বাবা ওই বাচ্চাকে কাছেই আসতে দেয় না বেশিরভাগ, কারণ নিজেদের সুখের জন্য তাদের কাছে মনে হয় বাচ্চাটা বোঝা, তো বাচ্চাটাকে বেশিরভাগ দূরে করে দিতে চায়, কোনো ঠাকুমার কাছে বা পিসির কাছে বা কাকার কাছে সরিয়ে দিতে চায়, মার কাছে আসতে দেয় না, বাবার কাছে আসতে দেয় না, কারণ প্রত্যেকটা বাচ্চা চায় যে আমি মা বাবার কাছেই শোবো, মা বাবার আদর খাবো। তারপর বাচ্চা ঘুমিয়ে পড়ে, সেখানে মা বাবা নিজেদেরকে ব্যালেন্স করে নেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মা বাবা নিতেই চায় না বেডের মধ্যে বাচ্চাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ইচ্ছা করলেও মা বাবার কাছে আসতে পারে না, বকার জন্য, বকুনি খাওয়ার জন্য, মার খাওয়ার জন্য। তো এখানে বাচ্চার মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। মা বাবার মধ্যে ভীষণ মারামারি, ভীষণ হানাহানি, একটা ভয় যে আমাকেও মনে হয় মারবে। এছাড়া সবসময় বাচ্চাকে মারধর করা, অতিরিক্ত মারধর, অতিরিক্ত বকাঝকা, সামান্য একটা কিছু যদি ক্ষতি হয় তার জন্য প্রচুর মারধর। যেরকম একটা গ্লাস যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, সেখানে মায়ের ওই বড় বড় চোখ বা বকা বা মার, অনেক সময় অনেক বাচ্চাকে প্রচুর স্ট্রাগলস হইতে হয়। তো সেই বাচ্চা ভয় পেয়ে যায়, ভয়ে আরও সে ক্ষতি করে ফেলে। কোনো কিছু জিনিস যদি হারিয়ে ফেলে, চিন্তা করে যে আমার মা বাড়িতে গেলেই আমাকে মারবে, আমার বাবা বাড়িতে গেলেই আমাকে মারবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মূলাধার চক্র ব্লকড হয়ে যাচ্ছে। এছাড়া পড়াশোনা যখন করে বাচ্চা, তখন কি হয়, ওই স্কুলের রেজাল্ট যদি একটু খারাপ হয়, বাড়ির থেকে প্রচুর পরিমাণে যদি প্রেসার করা হয় যে তোমাকে ফার্স্ট হতেই হবে বা সেকেন্ড হতেই হবে বা এত % নাম্বার আনতেই হবে, তো সেই ক্ষেত্রে কি হয়, ভয়ে ভয়ে বাচ্চা পড়াশোনা বেশি করতে পারে না। বাচ্চার অ্যাভারেজ যদি হয়তো 60-70% উঠাতে পারত, ভয়ে ভয়ে সে সেখানে 40% 30% নাম্বার ওঠাবে এবং সেই জায়গা থেকে এত ভীষণ ভয়ে রেজাল্ট আনবে, যেখানে অনেক বাচ্চা দেখা যায় যে সেন্সলেস পর্যন্ত হয়ে যায়, যে বাড়িতে গেলে আমাকে ভীষণভাবে মারবে, আমি রেজাল্ট কিভাবে নেব, কিভাবে দেখাবো, বাড়িতে আসতেই চায় না। তো বাড়িতে এলে হয়তো অনেক বকা ঝকা, মার খাওয়া বন্ধ, ঘরে বন্দি করে রাখা অনেক পেরেন্টসরা করেন। সেই ক্ষেত্রে বাচ্চার মূলাধার চক্র ডিফেক্ট হয়, সেই ক্ষেত্রে ব্লকড হয়ে যায়। এছাড়া বাচ্চা যদি কাউকে চোখের সামনে অ্যাক্সিডেন্টালি ডেথ হতে দেখে, অন্য কেউ হতে পারে, হয়তো কোথাও যাচ্ছে, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চোখের সামনে একটা মানুষ হয়তো গাড়ির নিচে চলে গেল বা রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে স্পট ডেড বাচ্চা, সেটা দেখে ভয়ে ভীত হয়ে গেল। সেই ভয়টা তার একদম সঙ্গে সঙ্গে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে গেল এবং বডি একদম একদম বডি সিকড় গায়া হয়, হিন্দিতে এটা বলে, বাংলায় আমি বলতে পারছি না ঠিক, বডি একদম খিঁচে গেল, একদম একটা ঝটকা লাগলো যাকে বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। এবং যদি পাস্ট লাইফ কিছু একটা বড় চোট থাকে, ওই বাচ্চা যদি আগের লাইফে কোনো অ্যাক্সিডেন্টালি ডেথ হয়, কোনো পাহাড়ের উপর থেকে পড়ে মারা যাওয়া বা এরকমও হয় যদি আগুনে পুড়ে মারা যেত বা জলে ডুবে বা প্লেন ক্র্যাশ হয়ে, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে থাকে সেই ভয়টা, এবং যত ভয় তত মূলাধার চক্র ব্লকড হতে শুরু করে। এবং যদি দেখা যায় বাচ্চার মা ভীষণভাবে পীড়িত হচ্ছেন সংসারে, বাচ্চার মা খেতে পাচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না, তাকে অত্যাচার করা হচ্ছে, বাচ্চা ভয়ে ভয়ে কিন্তু লুকিয়ে থাকে, প্রকাশ করতে পারে না, খাবার কথা বলতে পারে না, তো তখন বাচ্চার মূলাধার চক্র ব্লকড হতে থাকে। এছাড়া মা বাবার কাছে যদি বাচ্চা সহজ না হতে পারে, বন্ধুর মতো যদি সব কথা ক্লিয়ারলি না বলতে পারে, যদি কোনো কথা বললেই বাচ্চাকে মারা হয়, তাকে আটকে রাখা হয়, বন্দি করা হয়, ভীষণভাবে অত্যাচার করা হয়, তাহলে বাচ্চা কি করবে, মনের ভেতরে যাই কিছু হয়ে যাক সে বলতে পারে না। অনেক সময় দেখা যায় বহুত খিদে পেয়েছে কিন্তু বাচ্চা তার মাকে বলতে পারছে না যে এক্ষুনি মারবে বললেই। দেখুন এগুলো হয় সমাজে, এগুলো কিন্তু সমাজে হয়,
সবাই হয় সেটা আমি বলছি না, সবার মধ্যে হয় না, কিন্তু হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, কারণ আমাদের সবার মেন্টালিটি সমান নয়। তো বাচ্চা যদি প্রকাশ না করতে পারে ভেতর থেকে কোনো ভয়, অনেক সময় বাচ্চাকে একা শোয়ানো হয়। তো বাচ্চা একা শুতে শুতে কখনো কোনো ভয় পেয়ে গেল, কোনো স্বপ্ন দেখে হোক, কোনো নেগেটিভ এনার্জিতে হোক ভয় পেয়ে গেল, কিন্তু আইন নেই মা বাবার কাছে যাওয়ার, তাহলে বকবে বা মারবে বা অ্যালাউ করা নেই, একটা অন্য ঘরে রাখা হয়েছে, সেই বাচ্চা ভয়ে ভয়ে বালিশকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে ঘুমোয়, তখন সাবকনসিয়াস মাইন্ডে একটা ভয় চলে আসে এবং সেখান থেকে তার মূলাধার চক্র ব্লকেজেস হতে থাকে। জায়গা জমি নিয়ে টানাপোড়েন, কাকা জ্যাঠাদের সঙ্গে অশান্তি, দিনের পর দিন বাড়ি ভাগ হয়ে যাওয়া, জমি জায়গা ভাগ হওয়া, অশান্তি, মারামারি, এগুলোও কিন্তু বাচ্চাদের ওপর এফেক্ট পড়ে, তার মূলাধার চক্র ধীরে ধীরে ব্লকড হয়ে যায়। এবং দেখা যায় অনেক সময় যে বাচ্চার মধ্যে, বাচ্চা অনেক সময় কি হয়, বাচ্চা অনেক কিছু চায়, আবদার, যেটাকে বলা হয় আবদার, কিছু খেতে শখ হলো, কোথাও যেতে শখ হলো, কিছু দেখতে ইচ্ছে হলো, সব জিনিসে যদি পেরেন্টস অনেক সময় বাধা দেয়, সব জিনিসে বাধা, সেখানে বাচ্চা সহজ হতে পারে না। অনেক সময় বাচ্চাদের খেলতেও দেওয়া হয় না, মন ভরে যে বাচ্চা একটু খেলবে সেই খেলতে পর্যন্ত দেওয়া হয় না। এখন স্টাডি এত বেশি টাফ হয়ে গেছে, বা তাকে সবসময় টিচার দিয়ে রাখা হয়েছে, বা তাকে একটা নিয়মের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চা চাইছে একটু নিজের মতো খেলা করবে। এবং এরকমও দেখা যায় অনেক সময় ফ্ল্যাটে বাচ্চা একা থাকে, মা বাবা সময় দিতে পারে না, কিন্তু জানালা দিয়ে দেখছে অনেক বাচ্চারা নিচে খেলছে, তারও ইচ্ছে হচ্ছে নিচে গিয়ে খেলবে, কিন্তু সে খেলতে পারছে না। তো সেখানেও কিন্তু মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। এছাড়া হয় কি, বাড়িতে সবার সঙ্গে সহজ হতে পারে না। অনেক সময় কি হয়, বাচ্চা একা থাকলেও মা বাবা তাকে অনেক সময় দেয়, বাড়িতে দাদু ঠাকুমা থাকলে তারা সময় দেয়, পিসি কাকা থাকলে তারা সময় দেয়, বাচ্চারা তাদের মধ্যে মিশে যায়। অনেক সময় বড়োদেরকেও বাচ্চাদের মতো হয়ে বাচ্চাদের আনন্দ দিতে হয়, তো সেগুলো যদি বাচ্চা না পায় সেখান থেকে ব্লকড হয়। এছাড়া শুরু থেকেই বাচ্চার জন্মের পর থেকে যদি বড় বড় বিমারি থাকে, কোনো অসুখ লেগেই থাকে, কঠিন কঠিন অসুখ লেগে থাকে, তাহলে বাচ্চার মূলাধার চক্র ব্লকড হয়। এছাড়া দেখা যায় বাচ্চার মা বাবা খুবই ভালো, কিন্তু দুজনেই চাকরি সূত্রে বাইরে চলে যায়, সকালে যায় রাত্রিরে আসে, এবং ওই বাচ্চা অন্যজনের কাছে থাকে। প্রতিটা বাচ্চাই কিন্তু তার মা বাবাকে সবসময় আগে চাইবে, যতই নিজের লোক থাকুক, পিসি কাকা ঠাকুমা জ্যাঠা জেঠি বড় মা যাই থাকুক, তবু তার মা আর বাবা, তার যেমনই মা বাবা হোক, মা বাবাকে সে সঙ্গে চাইবে। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায়, তো শিশুর মন খারাপ, এবং মন খারাপের সঙ্গে সঙ্গে ব্লকেজেস আসতে শুরু করে। মূলাধার চক্র ব্লকেজ হয়ে গেলে তার জীবনে কিন্তু প্রায় সব শেষ হয়ে যায় ধীরে ধীরে। তো এগুলো আমি বাচ্চাদের কথা বললাম, বাচ্চা থেকেই বড় হয় এবং বড় থেকে বড় বড় এফেক্ট আসে। বড়দের মধ্যে কি হয়, ঠিক এরকমই কিছু প্রসেস হয়, যেরকম বড় ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, বউ হতে পারে বা লোক হতে পারে। তো তাদের ক্ষেত্রে কি হয়, দেখা যায় সেম প্রবলেম, বাড়িতে অশান্তি, ভীষণভাবে অশান্তি, পারিবারিক অশান্তি লেগে আছে, জমি জায়গা নিয়ে অশান্তি লেগে আছে, সেখান থেকে মূলাধার চক্র ব্লকেজেস হয়। ভালোবাসায় আঘাত পেলে, যে কোনো ভালোবাসায় আঘাত পেলে, বড় হয়ে গেছে, তার লাইফ পার্টনার তাকে ধোকা দিয়ে চলে গেছে, সদমা দিয়েছে, চোট পেয়েছে, হার্ট পেন পেয়েছে, সেখান থেকে মূলাধার চক্র ব্লকেজেস হয়। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ভালোভাবে বন্ডিং না থাকলে, কোনো হাজব্যান্ড হয়তো তার ওয়াইফকে টাইম দিতে পারছে না, বা ওয়াইফ হাজব্যান্ডের দিকে ফিরেও তাকাচ্ছে না, সে তার মতো থাকে, উনি ওনার মতন থাকে, তো সেখানে দেখা যায় মূলাধার চক্র ব্লকড হচ্ছে। অনেক সময় হাজব্যান্ডের অনেক পরিশ্রম হয়ে যায়, স্ত্রীকে সেইভাবে সময় দিতে পারে না, তার শারীরিক চাহিদা মানসিক চাহিদা পূরণ করতে পারে না, সেখানে ওয়াইফের কিন্তু মূলাধার চক্র ব্লকেজেস হয়ে যায়। এবং দেখা যায় যে গভীরভাবে চিন্তায় মগ্ন, যে কি হবে, একটা চাকরি বাকরি নিয়ে চিন্তা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট যারা হায়ার স্টাডি করেন, তারা চিন্তা করে যে আমার বাবা আমাকে এত টাকা দিয়ে লেখাপড়া শেখালো, কিন্তু আমি যদি ভালোভাবে চাকরিটা না পাই, তাহলে আমি কিভাবে মুখ দেখাবো বাবা মার কাছে, আমাকে টাকা রোজগার করতে হবে। বাবা মা আশা করে আছে যে আমি একটা ভালো চাকরি পেলে তাদেরকে দেখব, যতক্ষণ না চাকরি পাচ্ছে তার মূলাধার চক্র ব্লকেজেস হয়ে থাকে, মন খারাপ হয়ে যায়। এবং দেখা যায় যে অনেক সময় লাইফ পার্টনার ছেড়ে চলে যায়, আঘাত পেয়ে যায়, সেখান থেকে মূলাধার চক্র ব্লকড হয়ে যায়।
ডিভোর্সের পর্যায়ে পড়ে যায়, এমন অশান্তি এসে যায়, ডিভোর্স হয়ে যায় দুজনের মধ্যে, তখন সেখান থেকে মন খারাপ হয়ে গিয়ে মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। এছাড়া দেখা যায় কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওয়াইফ জানতে পেরে যায় যে আমার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, সেখান থেকে ওয়াইফের কি হয়, মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। এবং সেমভাবে যদি কারোর ওয়াইফ পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, সেখানে হাজব্যান্ডের কিন্তু মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় বিজনেসে বহুত লস হয়ে গেছে, যেখান থেকে অনেক টাকা কোনো জায়গায় চোট হয়ে গেছে, সেখানে মূলাধার চক্র ব্লকড হতে পারে। এছাড়া শারীরিক বহুত পরিশ্রম বা কম পরিশ্রম, এক একজন কী করে বহুত পরিশ্রম করে, যেখানে সে নিজের দিকে তাকাতেই পারে না, সময় দেয় না, নিজের দিকে তাকায় না, টাইমলি খাওয়া নেই, ঘুম নেই, শুধু পরিশ্রম করেই চলেছে, সেখানে মূলাধার চক্র ব্লকেজ হতে পারে। এবং অনেক সময় দেখা যায় সে কোনো কিছুই কাজ করে না, লেজিনেস, সবসময় লেজিনেস এতটাই, সবসময় শুয়ে বসে কাটায়, টাইমলি স্নান করে না, টাইমলি খাওয়া দাওয়া করে না, সেখানেও মূলাধার চক্র ব্লকড হয়। এবং এছাড়া দেখা গেছে সবসময় খাই ভাব, যা কিছু দেখে তাই খেতে ইচ্ছা করে। অনেক মানুষের আছে এটা মনের খিদে, পেটের খিদে ঠিক নয়, স্ট্রিট ফুড, যা কিছু খাবার দেখে সেই সমস্ত খাবার তার চাই, এবং সবসময় তার মুখ চলেই যাচ্ছে, সবসময় সে কিছু না কিছু খাচ্ছে, টিভি দেখছে, ফোন দেখছে, ঘুরছে বেড়াচ্ছে, তো তার মূলাধার চক্র কিন্তু ব্লকেজেস হয়ে যাবে। আবার অনেক সময় না খেয়ে, অনেকে খেতেই চায় না, সামান্য কিছু খেয়ে তার দিনটা চলে যায়, সামান্য কিছু, শরীরে কিছু দিতেই চায় না, পরে খাবো বা কাজ করছি এইভাবে কাটিয়ে দেয়, এইভাবে ধীরে ধীরে তার খিদে মরে যায়। তো এই থেকে অনেক সময়, বা অনেকে কি করে সংসারে, এরকমও মাদের অনেক সময় দেখা গেছে যে নিজের খাবারটা একবেলা বন্ধই দিয়ে দেয়, যে শরীরটা ভালো থাকবে এতে করে, এটাই ভাবে, কিন্তু সেটা ঠিক না, আমাদের শরীরে যতটুকু দরকার ততটুকু দিতেই হবে। তো একদম কম খেলেও কিন্তু যেখানে খাবার মিসিং হয়ে যায়, সেখানে কিন্তু মূলাধার চক্র ব্লকড হয়। তো এর থেকে প্রবলেম কী আসতে পারে, মূলাধার চক্র ব্লকড হয়ে গেলে প্রবলেম কী আসতে পারে? সর্বপ্রথম আসবে কনস্টিপেশন, এখান থেকে ভগন্দর হবে, লিভারের প্রবলেম হবে, তোমার হচ্ছে ফ্যাটি লিভার হয়ে যাবে, এছাড়া শরীরে উইকনেস আসবে, এছাড়া এরকম মানসিক অবসাদে ভুগবে যে আমাকে কেউ দেখতে পারে না, আমাকে কেউ ভালোবাসে না, একা হয়ে যাবে ধীরে ধীরে, আর সমস্ত কিছু অ্যারাউন্ড থেকে চলে যাবে, যেরকম তার হাই ভাইব্রেশন চলে যাবে। লো কনফিডেন্সে যারা ভোগে তারা কিন্তু, তাদের মূলাধার চক্র ডিফেক্ট আছে। যারা লো কনফিডেন্সে সবসময় ভোগে, সবসময় নিজেকে ডাউন করে রাখে, যারা নিজেকে ভালোবাসে না, নিজের দিকে কখনোই তাকায় না, যারা নিজেকে ঘৃণা করে, তাদের মূলাধার চক্র ব্লকড হয়ে যায়। যারা নিজেকে জন্মেছে বলে মনে হয় যে আমি কেন জন্মালাম, হ্যাঁ, নিজেকে বলেন যে আমি মহাপাপী, তো তাদের কিন্তু মূলাধার চক্র ব্লকড। এখানে আমাকে অনেক কিছু নেগেটিভ কথা আজকে বলতে হচ্ছে, আমি খুব একটা নেগেটিভ কথা বলি না, এগুলো অ্যাফার্মেশন হয়ে যায়। তো যাই হোক, এগুলো বোঝাতে গেলে আমাকে বলতে হচ্ছে। তো যখন কোনো মানুষ নিজেকে ঘৃণা করে, নিজেকে খারাপ ভাবে, নিজেকে একদম লো পর্যায়ে ফেলে দেয়, লো ডাউন করায়, ডাস্টবিনের মতো ভাবে, তো তাদের মূলাধার চক্র অবশ্যই ব্লকড আছে। তো এখান থেকে কি হয়, তার সুইসাইডের টেন্ডেন্সি আসে, সে বাঁচতে চায় না, বাঁচার ইচ্ছেটুকু চলে যায়। শরীরে হাজার একটা প্রবলেম তার থাকে, যেরকম স্কিন প্রবলেম অবশ্যই হবে, তার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম অবশ্যই হবে, থাইরয়েড প্রবলেম অবশ্যই হবে, তার সুগার প্রবলেম আসবে, তার যাবতীয় স্কিন প্রবলেম, চুল উঠে যাওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া, শরীরে লো এনার্জি, এবং রিলেশনশিপের প্রবলেম, মানি প্রবলেম, এই সমস্ত কিছু কিন্তু আসবে। কারণ পৃথিবীতে আমরা বাস করে যা যা চাই সেই সমস্ত প্রবলেম আসবে। তো আমরা মূলাধার চক্র অনেক সময় অ্যাক্টিভেট করার চেষ্টা করি হিলিং করে বা মন্ত্র চ্যান্টিং করে, কিন্তু আগে দেখুন আমি যে রিজনগুলো বললাম, বহু রিজন আমি এখানে বলেছি, সেই রিজনগুলোর মধ্যে আপনি কোনটা, এর মধ্যে আপনি কোনটাতে পড়ছেন, কি করছেন নিজের সঙ্গে, নিজেকে ভালোবাসছেন তো, টাইমলি খাবার খাচ্ছেন তো, শরীরে যতটুকু ফুড দেওয়ার দিচ্ছেন তো, নাকি নিজেকে ইগনোর করছেন, নাকি শুধু হ্যাঁ, অনেক সময় কি হয়, আমাদের কেউ যদি কিছু বলে, বকাঝকা করে, আমরা সেটা সহ্য করি, হজম করি, ভেতরে দাবিয়ে রাখি, কিছু বলি না, এমনকি কাঁদতেও পারি না অনেক সময়। তো তা থেকেও কিন্তু মূলাধার চক্র ব্লকেজেস হয়। তো অনেক কারণ আছে মূলাধার চক্র ব্লকড হওয়ার। তো
তো সেখানে শুধুমাত্র হিলিং করে, কারণ অনেক সময় অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেন যে আমার কেন শরীরের মধ্যে এরকম হচ্ছে, আমি কেন মেডিটেশন করতে পারছি না, আমি কেন কিছু করতে পারছি না, তবে লো কনফিডেন্সে ভুগছে। তো দেখুন, শুধু মন্ত্র চ্যান্টিং ধ্যান করে বা মূলাধার চক্রকে আমরা অ্যাক্টিভেট করতে পারি না। আগে নিজের লাইফস্টাইলটাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন, নিজেকে ভালোবাসুন, পরমাত্মাকে ধন্যবাদ দিন, গ্র্যাটিটিউড করুন সব সময়। দেখবেন ধীরে 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 আপনার মূলাধার চক্র কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং মূলাধার চক্র কীভাবে অ্যাক্টিভ করবেন, আমার চ্যানেলে এরকম বহু ভিডিও আছে, 7 চক্রের ভিডিও আছে, 7 চক্র অ্যাফার্মেশন অ্যান্ড মেডিটেশন ভিডিও আছে। আপনারা সেখান থেকে কালেক্ট করুন, দেখুন, শুনুন ভিডিও, আপনাদের ভালো লাগবে। এবং যারা এনার্জি সায়েন্সে এখনও আসেননি তারা যদি পারেন এনার্জি সায়েন্স শিখতে পারেন, রেকি শিখতে পারেন, 7 চক্র সম্বন্ধে জানতে পারেন। আমাদের চক্রের মধ্যেই সমস্ত অসুখ লুকিয়ে আছে, আর আমাদের লাইফের মধ্যেই সমস্ত অসুখের কারণ জুড়ে আছে। অসুখ কোথাও থেকে আসে না, আমাদের মেন্টাল থেকে, আমরা চিন্তা ভাবনা, আমরা যে ভাবনা ভাবি, চিন্তা করি, সেখান থেকেই আমাদের বডি এফেক্টেড হয়। বাইরে থেকে কোথাও থেকে কেউ আসে না। আমাদের শরীর সুস্থ রাখতে পারি আমরা নিজেরাই, আর আমাদের শরীরকে অসুস্থ করতে পারি আমরা নিজেরাই এর জন্য দায়ী। ইউ আর এ ব্রহ্মা, আপনি হচ্ছেন ক্রিয়েটার অফ ইয়োর বডি, মাইন্ড অ্যান্ড সোল। ক্রিয়েটিভ বডি কিসের জন্য? বডি হচ্ছে আপনার বাবা মা আপনাকে দান করেছে, কিন্তু বডিকে গ্রোথ করা হচ্ছে আপনার দায়িত্ব। বডিটা তো গিফট হিসাবে আমরা পেয়ে গেছি, কিন্তু সেই বডিটাকে গ্রোথ কিভাবে করব, কিভাবে হেলদি রাখবো, সেটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব। যখন একটু বড় হয়ে যায়, যখন ছোট থাকে মা বাবার দায়িত্ব, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিজেদেরকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। সব কিছুর প্রক্রিয়া আছে। যাদের মনে হয় যে লো কনফিডেন্সে সবসময় ভুগছেন, আর্থিক কষ্ট, তারা কিন্তু আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি সুন্দরভাবে এনার্জি সায়েন্সের শেখাই, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। আপনাদের সবসময় হেল্প করতে আমি রেডি আছি। তো যারা এই ভিডিওটা দেখছেন তারা নোট করুন যে কোনটা আপনার সঙ্গে হয়, তো সেখান থেকে চেঞ্জ করুন, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন, নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করুন। অনেক সময় অনেক ক্রোধী ব্যক্তি, যারা ভীষণভাবে রাগ, কথায় কথায় রাগ, তার যেন চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সবসময় তার সামনে কেউ ঘেঁষতে পারে না, তারও কিন্তু মূলাধার চক্র ব্লকড আছে। তো আমরা কেন নিজেকে ব্লেম করি? যারা সবসময় অনেকে ব্লেম করি, যে নিজেকে ব্লেম করা এবং অপরকে ব্লেম করতে অনেকে ভালোবাসে। কিছু হলেই অপরকে ব্লেম করে, খুঁটিয়ে দেখে না যে দোষটা কার। হয়তো আমারও আছে, সেখানে মানিয়ে নেয় না। যারা নিজের দোষ মানতে চায় না যে আমার কোনো এখানে দোষ আছে, অ্যাকচুয়ালি হয়তো আছে, কিন্তু যারা মানতেই চায় না যে আমার এখানে কোনো দোষই নেই, তো তাদের মূলাধার চক্র ব্লকড আছে। যারা হাসতে জানে না, সবসময় মুখ গোমরা করে থাকে, সবসময় যেন গম্ভীরভাবে থাকে, যারা হাসতে পারে না, তাদের মূলাধার চক্র ব্লকড আছে। তো অনেক রকম আরও রিজন আছে, আমি এখানে অনেকগুলোই আলোচনা করলাম মোটামুটিভাবে। তো আপনারা এবার দেখুন যে আপনাদের মধ্যে কোনটার সঙ্গে আপনি অ্যাক্টিভ হয়ে আছেন, সেগুলোকে পরিষ্কার করুন। পরিষ্কার করে আপনারা নিজেরা ব্যালেন্স করুন। এবং মূলাধার চক্র সবার আগে প্রয়োজন, মূল আধারের ওপর আমরা বেঁচে আছি। সেই মূলাধার যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ব্লকড হয়ে যায়, আমরা বাঁচতে পারবো না। কিন্তু আমাদের সবসময় শরীরে যে কোনো প্রবলেম লেগে থাকবে, মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম, কিছুতেই শান্তি পাবো না। তো আমরা নিজেদেরকে আরও বেশি তখন ব্লেম করব যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। তো আমরা ঈশ্বরকেও ডাকতে পারবো না, নিজেদেরকেও ভালোবাসতে পারবো না, সেখান থেকে আরও নিচে চলে যাব। তো দিন থাকতে, সময় থাকতে নিজেদেরকে ব্যালেন্স করুন, নিজেকে চেক করুন যে কোথায় প্রবলেম আসছে, কেন আসছে। এটুকু জানবেন যে আপনি যদি নিজের স্ট্রং পাওয়ারে থাকেন, আপনার সব কিছু আসবে। কেউ আপনাকে খুশি করতে পারবে না, এরকম কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে যে কেউ আপনাকে খুশি করবে, কারণ খুশির সীমা নেই। একজন আপনাকে খুশি করলো, সেই খুশির পরে আপনি চাইবেন আরও অন্য খুশি দিক, আনলিমিটেড কেউ দিতে পারবে না। আর কেউ কাউকে দুঃখী করতে পারে না। আমরা যদি অ্যাকসেপ্টই না করি, তাহলে আমাদেরকে কেউ দুঃখী করতে পারে না। আমাদের দুঃখী কখন করি? যখন আমরা লো কনফিডেন্সে ভুগি, ঠিক আছে? যখন আমরা লো কনফিডেন্সে ভুগি, তখনই আমাদেরকে কেউ দুঃখী করে। কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে যে
আপনাকে দুঃখ দেবে। কারোর ক্ষমতা নেই যে আপনাকে সুখ দেবে। সুখ আপনার ভেতরেই আছে, দুঃখ আপনার ভেতরেই আছে। আপনি কি ক্রিয়েট করছেন সেটা দেখুন। আপনি দুঃখ ক্রিয়েট করছেন না সুখ ক্রিয়েট করছেন। সবচেয়ে বড় কথা হলো আগে আপনাকে পাওয়ারে আসতে হবে। পাওয়ার যদি আপনার মধ্যে আসে তাহলে লো কনফিডেন্স কোথায় চলে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না, দুঃখ কোথায় চলে যাবে আপনি ভাবতেও পারবেন না, যন্ত্রণা কোথায় চলে যাবে ভাবতেও পারবেন না, বডি প্রবলেম কোথায় চলে যাবে আপনি ভাবতেও পারবেন না। কারণ এই সমস্ত জিনিসের জন্য আমরা নিজেরাই দায়ী। আর আমরা একে অপরকে হয়তো কখনো দোষ দিয়ে ফেলি। শুধুমাত্র কিন্তু জানবেন আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। আমাদের শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, যা কিছু প্রবলেম সব কিন্তু আমরাই দায়ী। তো নিজেকে ব্যালেন্স করুন। যা কিছু এখানে পয়েন্ট আমি বললাম, অনেকগুলো পয়েন্ট আলোচনা আমি করেছি, গণা হয়নি, কাউন্ট করা হয়নি, অনেক পয়েন্ট আলোচনা করেছি। এই পয়েন্টগুলো নিজের সঙ্গে মেলান এবং সেখান থেকে বেরিয়ে আসুন। এক হেলদি লাইফ জীবনযাপন করুন। কারণ আমরা এই যে মানুষ জন্ম আমরা পেয়েছি, বহু জন্ম পর আমরা মানুষ জন্ম পেয়েছি। মানুষই হলো সবচেয়ে শ্রেষ্ঠ জীব, যে কথা বলতে পারে, যে ইউনিভার্সাল কানেক্টেড হতে পারে, যার মধ্যে ভগবান তত্ত্বকে জাগাতে পারে, যেই সর্বসুখের অধিকারী। তো এই মানুষ জীবনটাকে অযথায় নষ্ট করবেন না। এর পরের জন্মে কি হবেন তার কোনো কেউ আমরা বলতে পারি না। যে জীবনটা পেয়েছেন এই জীবনটার অনেক মূল্য। নিজেকে মূল্য দিন। কেউ দেবে না, কেউ আপনার ভ্যালু করবে না। কে করবে, কবে কে করবে না সেদিকে চাইবে না। নিজেকে নিজের ভ্যালু করুন। প্রত্যেক দিন নিজেকে ভালোবাসুন। পরমাত্মাকে ধন্যবাদ দিন যে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং যে এই পৃথিবীতে আপনার উপকার করছে একটু হলেও তাকে ধন্যবাদ দিন। নিজের লাইফ দেখুন কিভাবে চেঞ্জ হয়। ছোট ছোট কিছু টেকনিক করে নিজের লাইফকে চেঞ্জ করে নেওয়া যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা তাই অনেক বড়ই হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।